ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতিকে স্বাগত বিএনপির। দৃশ্যমান সংস্কার ছাড়া ভোটে আপত্তি জামায়াতের। সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি মনোনয়নে 2 প্রস্তাব ঐকমত্য কমিশনের। দলগুলোর সাথে হবে আলোচনা। চানখারপুলে আনাজসহ 6 জন হত্যায় বিচার শুরুর আদেশ আজ। কনস্টেবল সুজন সহ 4 জন ট্রাইব্যুনালে। মুক্তিযুদ্ধ ও ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়েছিলেন হাসিনা। জুলাই আন্দোলন উস্কে দেয় রাজাকার ট্যাগ। খাদ্যপণ্যের বাধ্যতামূলক তেজস্ক্রিয়তা পরীক্ষায় ক্ষতির মুখে আমদানিকারকরা। কড়াকড়ি শিথিলের উদ্যোগ। 2026 সালের ফেব্রুয়ারি নয়, চলতি বছরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভোট হবে বলে বিশ্বাস করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, সংস্কার প্রশ্নে দীর্ঘদিন ধরে চলা আলোচনার অধ্যায় অচিরেই শেষ হবে। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। গেল মাসে লন্ডনের ডরচেস্টারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর সরেছে সমকালীন রাজনীতির কালো মেঘ। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সম্প্রতি নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে আবারও ইঙ্গিত দেওয়া হয় সময়ক্ষণ ও প্রস্তুতির। সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। নির্বাচন নিয়ে সরকারের নাড়াচাড়ায় আপাতত আশ্বস্ত হচ্ছে বিএনপিও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, সামনের বছরের ফেব্রুয়ারি নয়, এবছরেই সম্ভব জাতীয় নির্বাচন। নির্বাচন ফেব্রুয়ারি কেন, তারও অনেক আগে করা সম্ভব। তো যেহেতু একটা সমঝোতা হয়েছে, সেই জন্য আমরা মনে করি এই ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে করার বিষয়ে যে একটি সম্মতি এসছে, সেটাতে নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব। আমরা আশাবাদী। নির্বাচনী রোডম্যাপ নিয়ে আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের সংলাপ চলছে ধারাবাহিকভাবে। বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক মনে করেন, এই আলোচনার চ্যাপ্টার শেষ হবে দ্রুতই। এই সংস্কার বিষয়ক যে আলোচনা জাতীয় ঐকমত্য কমিশনে, সেটা কিছুটা টাইম কনজিউমিং হচ্ছে। সেটা আরও সুচারুরূপে যদি সভা পরিচালনা করা যায়, আমি মনে করি আরও অল্প সময়ের ভিতরে, মানে এটা যুক্তিসঙ্গত সময়ের ভিতরে সেই সংস্কারের আলাপ আলোচনা সমাপ্ত হবে বলে বিশ্বাস করি, এবং তার মধ্য দিয়ে জাতীয় সনদ বলি বা জুলাই সনদ বলি, সেটা প্রণয়ন করা সম্ভব হবে। সালাউদ্দিন আহমদ বলছেন, অতীতের মতো রাজনীতির মাঠে ফের শুরু হয়েছে প্রতিপক্ষকে ঘায়েলের খেলা, যা জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলে মনে করেন তিনি। আমরা যে পরিমাণ সহযোগিতা দিয়ে যাচ্ছি প্রথম থেকে এই পর্যন্ত, ঐকমত্যের স্বার্থে যে পরিমাণ ছাড় দিয়ে যাচ্ছি আমরা, তা আমাদের সর্বোচ্চ সহযোগিতা আছে। সুতরাং আমাদের অসহযোগিতার বিষয়টি বলাটা আসলে আমাদের প্রতি অবিচার করা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। মৌলিক সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যেন তেন নির্বাচনে যাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। শীর্ষ নেতারা বলছেন, এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারেনি সরকার। নৈরাজ্য চলমান থাকলে ও প্রশাসন নিরপেক্ষ না হলে প্রয়োজনে দেশের স্বার্থে রাজপথে নামে দলটি। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ কামাল। নির্বাচনী রোডম্যাপ ঘিরে যখন জোর আলোচনায় ফেব্রুয়ারি, তখন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটিকে বিএনপি ইতিবাচকভাবেই নিলেও খানিকটা বিপরীত অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার না হলে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে নয় তারা। নির্বাচনের জন্য উভয়ের জন্য সমান সুযোগ সুবিধা সম্পন্ন পরিবেশকেই মিন করা হয়েছে। তা যদি প্রশ্নটা এমন হয় যে না এখনই এরকম আছে কিনা, আমরা বলব না, এখন লেভেল প্লেইং ফিল্ড নাই। নির্বাচন নিরপেক্ষ করার জন্য সরকার প্রয়োজনীয় ইলেকটোরাল সিস্টেমকে সংস্কার করবেন, গভর্নমেন্ট প্রতিশ্রুতিবদ্ধ আছে। যদি সেটা সরকারের ঘোষিত টাইম লাইনে ইলেকশনটা হয় এবং সেই সময় লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা দেখি, তো আমরা আশা করি নির্বাচন নিরপেক্ষ হবে। কিন্তু নির্বাচনের আগে বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিভিন্ন বাহিনী নিরপেক্ষতা নিশ্চিত না হলে নির্বাচন হতে দেবে না জামায়াত। প্রয়োজনীয় মৌলিক সংস্কার ছাড়া, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করি ছাড়া যে নির্বাচন হবে, সেটি হাসিনার সময়কার 2018, 14 এবং
24-এর এই পুনরাবৃত্তি ঘটা ছাড়া আর তেমন কোনো ফায়দা হবে না। সেই নির্বাচন জামাত ইসলামী চায় না, বাংলাদেশের মানুষ চায় না। সুতরাং প্রপার সংস্কার এবং দৃশ্যমান বিচার, সুষ্ঠু নির্বাচনের সার্বিক অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত জামাত ইসলামী যেন তেন কোনো নির্বাচনে পক্ষে নয় এবং সেই ধরনের নির্বাচনে দেশবাসী যাবে না, গ্রহণ করবে না। জামাত ইসলাম সেরকম নির্বাচন এদেশে অ্যাকসেপ্ট করবে না, সেরকম নির্বাচনে অংশগ্রহণ করবে না। সংস্কার প্রয়োজন। দলটির শীর্ষ নেতারা মনে করেন সুষ্ঠু নির্বাচন না হলে ভিন্ন রূপে ফিরে আসতে পারে ফ্যাসিবাদ। এই নির্বাচনে যারাই এসে যদি ওই ফর্মের মধ্যে ঢুকে যায় তো ওখানে আরেকটা স্বৈরাচার তৈরি হবে। যদি এরকম অব্যাহতভাবে নৈরাজ্য চলে এবং সঠিক সংস্কার যদি না হয়, আমরা এর বিরুদ্ধে রাস্তায় নামব। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি মনোনয়নের জন্য 2টি প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই প্রস্তাবগুলো নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সাথে 13তম দিনের আলোচনা করবে কমিশন। প্রস্তাবের প্রথমে বলা হয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে 100 জন প্রার্থী মনোনয়ন অথবা প্রত্যেক প্রশাসনিক জেলা থেকে একজন এবং প্রত্যেক সিটি কর্পোরেশন থেকে একজন প্রতিনিধি নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। এছাড়া প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদ ও উচ্চকক্ষের নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে। এর আগের আলোচনায় রাজনৈতিক দলগুলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছিল। এছাড়া সংসদে নারী আসনের বিষয়ে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত সহ 3টি প্রস্তাব দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানে চানখারপুলে আনাসসহ 6 জন হত্যায় অভিযোগ গঠন প্রশ্নে আদেশ আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেবেন। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে কনস্টেবল সুজন সহ 4 জনকে। অন্যরা হলেন সাবেক পরিদর্শক আরশাদ, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম। পলাতক আছেন ডিএপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছরের 5 অগাস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যা করা হয়। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গত 25 মে আমলে নেন ট্রাইব্যুনাল। চানখারপুলে আনাসসহ গুলি করে 6 জনকে হত্যায় কনস্টেবল সুজন সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। যোগ দিচ্ছেন সহকর্মী মাসউদুর রহমান। মাসুদ, সবশেষ কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? সকাল 11টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বসবে এবং সেখানেই আজকে দ্বিতীয়বারের মতো জুলাই আগস্ট গণহত্যার কোনো মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হবে। যেখানে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো যেদিন শেখ হাসিনা পালিয়ে যান 5 আগস্ট, সেদিন দুপুরের পর চানখারপুলে যে নিরস্ত্র ছাত্রদের উপরে যে গুলি চালানো হয় এবং যে প্রক্রিয়া গুলি চালানো হয় সেইটির বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে আজকে। সেখানে প্রধান আসামি করা হয়েছে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মোট 8 জনকে। যা তাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো যে তারা একটি মিটিং করেছিলেন এবং আগে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছিলেন লেথাল ওয়েপন ব্যবহার করার, সেটিরই আনুষ্ঠানিকভাবে তারা প্রয়োগ করেন এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে শেখ হাসিনা যেটি বলেছিলেন গুলি করা নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি করার বিষয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী সেটি তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ওয়্যারলেসের মাধ্যমে জানান। এটির কল রেকর্ড রয়েছে এবং এটির পরে তৎকালীন ডিএমপি কমিশনার কী নির্দেশনা দিয়েছিলেন সুদীপ কুমার চক্রবর্তীকে, যিনি এই জন্য ডিসি ছিলেন, তিনিই বা কী নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন এই চানখারপুল এলাকার যে পুলিশের দায়িত্বরত যারা ছিলেন। কিন্তু সব কিছু মিলিয়েই একটি অভিযোগ আনা হয়েছে এবং আনাস সহ 6 জন যেখানে সেদিন গুলি করে হত্যা করা হয়, এই অভিযোগটি মূলত আনা হয়েছে এবং এদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ হবে। আজকে অভিযোগ গঠন হলে একটি সাক্ষ্য গ্রহণের তারিখ পড়বে। আইন অনুযায়ী 21 দিন সময় পাবেন। এখানে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে পলাতক হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট 4 জনের বিরুদ্ধে। তো তারা যদিও বলেছেন যে তাদের আসামি স্টেট ডিফেন্স সরকারি খরচে নিয়োগ করে, তারা বলেছেন যে হাবিবুর রহমানদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সত্য নয়। তবে প্রসিকিউশন বলছে যে তাদের কাছে যে সমস্ত এভিডেন্স রয়েছে এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট। আর আজকে আরও 2টি মামলা রয়েছে, সেটি হলো যে জঙ্গি নাটক সাজিয়ে জাহাজবাড়িতে যে হত্যা করা হয়েছিল বেশ কয়েকজন তরুণকে, সেই অভিযোগে সাবেক আইজিপি শহীদুল হক এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ
3জনকে হাজির করা হয়েছে। এই মামলাটির একটি আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এবং সাভারের ইয়ামিন যে হত্যা পুলিশের এপিসি থেকে যে ইয়ামিনের মরদেহ ফেলে দেওয়া হয়েছিল সে মামলারও 3জন আসামিকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। তো এই দুটি মামলার একটি সময় চাবেন প্রসিকিউশন। তবে আনুষ্ঠানিকভাবে চাঙ্করপুলের মামলাটি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই মামলায় আনুষ্ঠানিকভাবে এই মামলা যদি আজকে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল, সেক্ষেত্রে দ্বিতীয় কোনো মামলা ট্রাইব্যুনালে হতে যাচ্ছে যেটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসউদুর রহমান। আজ সেই 14 জুলাই 24-এর এই দিনে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিয়েছিলেন শেখ হাসিনা, যার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। ফ্যাসিস্টের চোখে চোখ রেখে কথা বলে বিপ্লবী তরুণরা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই শেখ হাসিনার এই মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র সমাজ। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয় প্রতিবাদ মিছিল। পরদিন সকালে ছাত্রলীগ নেতাদের ডেকে স্পষ্ট নির্দেশনা দেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে। এরপর দুপুরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বিশেষ করে ছাত্রীদের ওপর বর্বর হামলার ওই ঘটনা নাড়িয়ে দেয় গোটা ছাত্র সমাজকে। কিন্তু তখনও হুঙ্কার ছাড়েন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম। সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। এরপর রাজাকার রাজাকার খেলার পরিণতি বুঝিয়ে দেয় ছাত্ররা। 16 জুলাই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন হলে গুড়িয়ে দেওয়া হয় ছাত্রলীগ নেতাদের দখল করা কক্ষগুলো। স্বৈরশাসক শেখ হাসিনার রাজাকার ট্যাগের বিরুদ্ধে সেদিন প্রথম স্লোগান তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা। ওই হলের আবাসিক ছাত্র সিফাত ইবনে আমিন প্রথম রাজাকার রাজাকার স্লোগানে যুক্ত করেন কে বলেছে স্বৈরাচার বাক্যটি। আন্দোলনটাকে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের রূপদান করব, আমাদের লক্ষ্য ছিল এটা। তো পরদিন যখন 14 জুলাই হাসিনা যখন রাজাকারের নাতিপুতি ট্যাগ দিল, তখন প্রথমে এই জসিমউদ্দিন হল থেকেই তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি এখান থেকে উত্থাপিত হয়। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে হলের তালা ভেঙে বেরিয়ে আসাটা সহজ ছিল না নারী শিক্ষার্থীদের জন্য, যারা সম্মুখে ছিলেন উত্তাল সেই সময়ে। দুর্বার সেই সাহসের গল্পই শোনালেন সেদিনের জুলাই যোদ্ধারা। রাত 12টায় আমরা মনে করি যে না, এটা মানে ঘরে থাকার সময় না, এটা হচ্ছে বের হয়ে আমরা মানে এইটার প্রতিবাদ, ওই দিনের তাৎক্ষণিক প্রতিবাদটা যদি আমরা না করতাম তাহলে হয়তো আমার মনে হয় 14ই জুলাই না আসলে হয়তো 5ই আগস্ট হইতো না। এটা খুব অদ্ভুত ঘটনা যে 15 মিনিটের মধ্যে 5টা হল সংঘবদ্ধভাবে বের হয়ে আসতে পেরেছিল। আমরা আমাদের হলের মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, আমরা মেসেঞ্জার গ্রুপে, আমরা খুব কম মেয়ে ছিলাম মেসেঞ্জার গ্রুপে, 250 মতো, যে আমরা কি যাব। এক বাক্যে সবাই হ্যাঁ বললো। যখন একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় যাওয়ার পরে যখন আপনি সবাইকে একাধারে ট্যাগ দিচ্ছেন, এবং তখন কিন্তু এটি আসলে সবারই একটা হচ্ছে খুবই মানে মনে লেগেছে। এবং আমাদের যে একটা ওই জুলাইয়ের যে ব্যাপারগুলো ছিল প্রতিনিয়ত আন্দোলন করার ফলে, তখন সেই তাড়না থেকে কিন্তু আমরা আসলে আমাদের যে যৌক্তিক দাবি আদায়ের জন্য কিন্তু আমরা রাতেই বের হয়ে এসেছি। ভবিষ্যতে কেউ রাজনৈতিক স্বার্থে মহান মুক্তিযুদ্ধকে প্রজন্মের মুখোমুখি দাঁড় করাতে চাইলে উচিত পাওনা বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি এই ছাত্র সমাজের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। খুলনায় অপহরণের 5 ঘন্টা পর খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই অপহরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার রাত 12:30টায় তেরোখাদা উপজেলার আজগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পরই অভিযান শুরু করেন তারা। এর আগে পরিবার দাবি করে রেজা ও বাবু মণ্ডল সহ 5 জন ব্যক্তি
পুলিশ পরিচয় সুশান্ত কুমারকে মারধরের পর জোরপূর্বক একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। এ সময় হাতে হ্যান্ডক্যাপ পরানো হয় তাকে। চাঁদার জন্য তাকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। জানায় জড়িতদের ধরতে অভিযান চলছে। সাগরের নিখোঁজ একমাত্র ছেলের সন্ধান মিলছে না, তাই 6 দিন ধরে কক্সবাজারের সাগর পাড়ে দুঃসহ অপেক্ষায় দিন কাটছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের বাবা মার। এখনও আশায় বুক বেঁধে আছেন আবারও ফিরবে বুকের ধন। তবে সর্বশক্তি দিয়ে খুঁজে কোনো আশা পাচ্ছে না উদ্ধারকারীরা। ঢেউয়ের সাথে যুদ্ধ করে কোনো জাহাজ কিংবা কুলে উঠে গেছেন ছেলে। কোনো সময় নেটওয়ার্ক আসলে বাবাকে ফোন দিয়ে বলবে আমি বেঁচে আছি। এখনও এমন আশায় বুক বেঁধে আছেন সাগরের নিখোঁজ অরিত্রের বাবা শাকিব হাসান। তার বিশ্বাস ছেলে বেঁচে আছেন এখনও। ছেলে নিখোঁজের পর থেকে বাবা শাকিব হাসান বগুড়া থেকে স্ত্রীকে নিয়ে ছুটে এসেছেন কক্সবাজারে। সেই থেকে প্রতিদিন তাদের অপেক্ষার প্রহর কাটছে সাগর পাড়ে। একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে পাগল প্রায় মাও বিশ্বাস করেন ফিরে পাবেন ছেলেকে। কল্পনা করছে তাও না, উদ্ধার করে গিয়ে হয়তো তাকে সেবা শুশ্রূষা করছে, হয়তো একসময় আমাকে ফোন করবে যে আমি জীবিত আছি, বা তারা কেউ আমাকে ফোন করবে আমি জীবিত আছি, আমাকে এসে নিয়ে যাও। আমি এই প্রত্যাশা করি। আমি মোটেই খুব অমূলক চিন্তা করতেছি না। এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমার ছেলেকে ফিরে পেতে চাই। সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখা অরিত্রের খোঁজ নেই। সর্বশক্তি দিয়ে হন্য হয়ে খুঁজেও মিলছে না সন্ধান। তবু আশা হারাতে চান না স্বজনরা। ওকে তো কিছুটা হলেও আমি লালন পালন করেছি। ওর অনেক খাবার মানে যে ওই স্কুল থেকে ফিরে সোজা আমার বাসায় ঢুকতো আগে। এই আশায় আমরা এখনো বুক পেতে আছি সাগরে সাগরে আমরা কিনারায় খুঁজে বেড়াচ্ছি। আমরা আবার সব 8 ভাই বোন অ্যাটলিস্ট কখনো যেন তার কবরে দাঁড়ায় হলেও একসাথে থাকতে চাই। জীবনের কষ্টটা তারা এটা কেউ নিতে পারবে না। আল্লাহ পাক যে কি ভাগ্যে রাখছে তার ইচ্ছায় উপরে ছেড়ে দিয়েছে। গত মঙ্গলবার সাগরের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে অরিত্র সহ 3 বন্ধু ডুবে যান। এর মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার হয়। উদ্ধারকর্মীরা বলছেন সোনাদিয়া, মহেশখালী, মাতার বাড়ি সহ উপকূলের প্রত্যেকটি স্থানে খোঁজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে ড্রোন। এমনকি গভীর সাগরেও হয়েছে অনুসন্ধান। ড্রোন যোগে সোনাদিয়া দ্বীপ এবং মহেশখালী দ্বীপের যে প্যারাবনগুলো আছে এগুলো তো আমরা খুঁজেছি তন্ন করে। আমরা সব জায়গায় গেছি, কুতুবদিয়া, মহেশখালী, মাতারবাড়ি, কয়লা বিদ্যুৎ, তারপরে এদিকে গিয়েছি হিমচরি, ইনানি, টেকনাফ পর্যন্ত সব জায়গায় খোঁজ চলমান আছে, এখনো রয়েছে। অরিত্র সহ ডুবে যাওয়া সবাই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় 16 বিদ্যালয়ে কেউ পাশ করেনি। অথচ গেল বছরও অনেক বিদ্যালয়ের পাশের হার ছিল শতভাগ। ফলাফল বিপর্যয়ের পেছনে নিজেদের দায় স্বীকার করেছেন শিক্ষকরা। আর কারণ অনুসন্ধানের পর ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। ঝালকাঠির নলসিটির জুরকাঠি মাধ্যমিক বিদ্যালয় গত কয়েক বছর ধরে এসএসসি পরীক্ষায় পাশের হার শতভাগ। অথচ এবছর সবাই ফেল। 11 জন পরীক্ষার্থীর কেউ পাশ করতে পারেননি। একই অবস্থা বরগুনার পুরাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের 17 জন পরীক্ষার্থীর কেউ উতরাতে পারেনি মাধ্যমিকের গণ্ডি। এবছর বরিশাল শিক্ষা বোর্ডে 16টি স্কুলের কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। এজন্য নিজেদের গাফিলতি স্বীকার করলেন শিক্ষকরা। আমাদের ভিতরেও অলসতা থাকতে পারে বা আছে, স্টুডেন্টের ভিতরেও আছে। আবার লেখাপড়া ক্লাস সারা বছর ওইরকমের হয়ও না, বিভিন্ন বন্ধ, বিভিন্ন সমস্যা, যে কারণে বিভিন্ন সমস্যা মিললেই তো রেজাল্ট খারাপ হয় আর কি। আমাদের স্কুলে তো শতভাগই তো পাশ করে, কিন্তু এবছর হঠাৎ করে কি হলো আর কি, আমরাই তো এখন মানে বিবৃত অবস্থায় আছি আর কি। আগে যেভাবে পরীক্ষা ছিল, পরীক্ষার হলের পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতি যে ছিল, এখন কিন্তু নতুন পরিস্থিতি আসবে। সবাই পড়াশোনা করবা, পড়াশোনার জন্য ওদেরকে উপর চাপও ছিল। নিয়মিত ক্লাস না হওয়া এবং ইংরেজি গণিতে দক্ষ শিক্ষকের অভাব ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ বলছেন শিক্ষাবিদরা। সারা বাংলাদেশেই ইংরেজি এবং অঙ্কের শিক্ষক পাওয়া একটু কঠিন, ফলে এরা বরাবরই অঙ্ক এবং ইংরেজিকে ভয় করে এবং এই ভয়কে উতরানোর জন্য স্যারেরা যেভাবে আপন করে শিক্ষা দেওয়া বা সাহায্য করা,
সেটা একটু কম থাকে। ইংলিশ এবং গণিত এই দুইটা তো পাশের হার আমার কম। আমার মনে হয় তারা এই যে কোনো এই দুইটা সাবজেক্টে হয়তো খারাপ করছে ভালো বেশিরভাগে, যার জন্য এটা হয় না। বরিশাল শিক্ষা বোর্ডে ৮২,৯৩১ পরীক্ষার্থীর মধ্যে এবছর ফেল করেছে ৩৬,১৭৩ জন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। গাজীপুরের কালিয়াকৈরের রেললাইনে ট্রাক আটকে গিয়ে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, রেললাইনে আটকে পড়া ট্রাক উদ্ধারের তৎপরতা কেমন দেখছেন, আর রেল চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? মামুন, আসলে সকাল ৮টার দিকে ঢাকা উত্তরাঞ্চলের সাথে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কালিয়াকৈর উপজেলার সোনাখালী এলাকায় যে রেল ক্রসিং রয়েছে, মূলত সেই রেল ক্রসিং এলাকায় রংপুর থেকে একটি ট্রাক ধান বোঝাই একটি ট্রাক ধামরায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই এলাকায় আসার পরে কিন্তু যে রেল লাইনের পাশে গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে ট্রাকের চাকা আটকিয়ে গিয়ে রেল লাইনের উপর ট্রাকটি আটকে গিয়েছে। ফলে ঢাকার সাথে উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে ট্রেন চলাচল রয়েছে, সেই সমস্ত ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে সকাল ৮টা থেকে। তো আমরা যেটি দেখেছি ইতিমধ্যে কিন্তু যে একটি রেকার নিয়ে হাইওয়ে পুলিশ এখানে এসেছে। তারা আসলে চেষ্টা করছে যে গাড়িটি রেল লাইনের উপর আটকে গিয়েছে সেই গাড়িটি এখান থেকে সরানোর জন্য। তারা ইতিমধ্যে চেন কবজা লাগিয়ে রেকার দিয়ে সেটি কয়েকবার চেষ্টা করেছে। টানাটানি করার ড্রাইভারকে আসলে ট্রাকের যে সিটে, সেই সিটে বসিয়ে গাড়িটি স্টার্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে এখন থেকে 10 মিনিটের ভিতর হয়তো ট্রাকটিকে এখান থেকে সরিয়ে ফেলা হবে। যে চাকাটি আসলে আটকে পড়ে গিয়েছিল, সেই চাকার নিচে ইট এবং বালু দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে যাতে করে অনায়াসে সেটি চলতে পারে। ফলে যেহেতু রেল চলাচল বন্ধ রয়েছে, আমরা যেটি জানতে পেরেছি প্রায় 8 থেকে 10টি ট্রেন কিন্তু ইতিমধ্যে আটকা পড়েছে এবং সেই ট্রেনগুলো চলাচলের জন্য তারা ব্যবস্থা করছে। তো ধারণা করা হচ্ছে 10 মিনিটের ভিতরে হয়তো এই ট্রাকটি এখান থেকে সরিয়ে ফেলা হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈরে রেল লাইনে ট্রাক আটকে গিয়ে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।